কারাগারে প্রতি রাতে অপরাধী নারীদের দেশি ঘি দেওয়া হয় কেন? এই রহস্য জানার পর আপনিও হাসফাস করবেন। আমার নাম সুমিতা। আমি দুবাই জেলের একজন মহিলা জেলার। সর্বোপরি অপরাধী নারীদের কেন প্রতি রাতে অন্ধকারে ঘরে দেশি ঘি দেওয়া হয়, এটি একটি বিরক্তিকর প্রশ্ন। এই রহস্য জানার পর আপনিও শিউরে উঠবেন। দুবাই জেলের এই ভীতিকর গল্প একটা ভয়ঙ্কর রাত ছিল। হঠাৎ আমাদের বাড়ির দরজার কলিং বেল বেজে উঠল। পরিবারের সবাই বিয়ের জন্য শহরের বাইরে গিয়েছিল এবং আমার পরীক্ষা চলছিল বলে আমি যেতে পারিনি। মা কাজের মেয়েকে বলেছিল আমাদের কাছে 2 থেকে 3 দিন থাকতে, কিন্তু হঠাৎ সন্ধ্যায় কাজের মেয়ের সন্তান অসুস্থ হয়ে পড়লে মেয়েটিকে চলে যেতে হয়। আমি দরজা জানলা বন্ধ করে আরামে ঘুমাচ্ছিলাম। এমন সময় হঠাৎ দরজার বেল বাজতেই আমার ঘুম ভেঙে গেল এবং আমি ভয়ে ভয়ে জেগে উঠলাম এবং ভাবলাম এই রাতে আবার কে আসবে। প্রথমে ভয় পেলাম, বাইরে থেকে কারোর আওয়াজ ভেসে এলো, দয়া করে দরজা খুলুন, আমার সাহায্যর খুব দরকার, আমি আহত, প্লিজ দরজা খোলো। এই কদিন শহরের অবস্থা খুব খারাপ যাচ্ছিল, দরজা খুলবো কি না ভাবছি। আবার এক মহিলার গলা ভেসে এলো, দয়া করে দরজা খুলুন, নইলে সে আমার জীবন শেষ করে দেবে। আমি কাউকে কষ্টে দেখতে পারতাম না, তাই দরজা খোলার সিদ্ধান্ত নিলাম। কে জানে, কারোর হয়তো আমার সাহায্যের প্রয়োজন হতে পারে। আমি দরজা খুলতেই একজন মহিলা বাইরে দাঁড়িয়েছিলেন এবং আমাকে দেখে তিনি দ্রুত ভিতরে এসে দরজা বন্ধ করে দেন। আমি যখন তার দিকে মনোযোগ দিয়ে দেখলাম, সে প্রায় 30 বছরের সুন্দরী যুবতী। তখন বেচারা মেয়েটিকে জনশূন্য অবস্থায় খুব কষ্টে দেখাচ্ছিল। তার অবস্থা খুবই গুরুতর ছিল। তার গাম্ভীর্য আর তার সৌন্দর্যকে লুকিয়ে রাখছিল। তার কপালে রক্ত ছিল, সে খুব খারাপভাবে আহত হয়েছিল। আমি সবেমাত্র তার দিকে তাকিয়েছি, তখন হঠাৎ পুলিশের সাইরেন বেজে উঠল। আমি চমকে গিয়ে তার দিকে তাকালাম। আমি বুঝতে পারলাম যেন কিছু ভুল হয়েছে, যেন আমি কিছু ভুল করেছি। সে বলতে লাগলো, আমি কোথাও লুকিয়ে দাও, পুলিশ আমার পিছু নিচ্ছে, আমাকে সাহায্য করুন। আমি তো অবাক, আমার খুব অনুশোচনা হচ্ছিল যে আমার তাকে আমার বাড়িতে জায়গা বোধহয় দেওয়া উচিত হয়নি এবং আমার তাকে সাহায্য করা উচিত ছিল না। পুলিশ অভিযান চালালে আমিও তাদের সাথে জেলে যাব। সাইরেনের শব্দ ক্রমশ এগিয়ে আসছিল। আমার মাথা মস্তিষ্ক কিছুই কাজ করছিল না। কি করব বুঝতে পারছিলাম না। সে নিজেই দৌড়ে ঘরের ভিতরে চলে গেল। জ্ঞান ফিরলে আমি তার পিছু ছুটলাম। তিনি বললেন, শিগগিরই পুলিশ বাড়িঘরে তল্লাশি শুরু করবে, আমাকে কিছু লুকোনোর জায়গা বলুন যেখানে আমি লুকিয়ে থাকতে পারি। আমি ভয় পেয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে আর তোমার পেছনে পুলিশ কেন? সে বলতে লাগলো, ভগবানের দোহাই, এখন আমাকে পুলিশের থেকে আড়াল করুন, আমি পরে যে কোনো জায়গায় আপনার সব প্রশ্নের উত্তর দেব। আমি শপথ করছি যে আমি তোমার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আসিনি এবং করবও না, আমাকে বিশ্বাস করো। ঠিক সেই সময় স্পিকারের মাধ্যমে বাইরে থেকে ঘোষণা দেওয়া হয়, জেল থেকে পালিয়েছেন এক বিপজ্জনক নারী বন্দী। কেউ যদি তাকে আশ্রয় দিয়ে থাকে তাহলে সে নিজেই তাকে বের করে দিক, নইলে কিছুক্ষণের মধ্যে তল্লাশি শুরু করবে পুলিশ। তারা বলতে লাগলো, দেখো আমাকে তাড়াতাড়ি লুকাও, না হলে আমার সাথে তুমিও ধরা পড়বে। ওর কথা শুনে আমি তাড়াতাড়ি ওকে বারান্দার জলের ট্যাঙ্কের কাছে নিয়ে গেলাম। আমি বললাম, যেখানেই থাকো না কেন পুলিশ তোমাকে খুঁজে বের করবে, তাই জীবন বাঁচানোর একমাত্র উপায় হলো এই জলের ট্যাঙ্কের ভিতরে ঝাঁপ দেওয়া। এদিকে জল ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু এই কথা শুনে মহিলাটি আমার দিকে এমনভাবে তাকালো যেন আমার মাথা খারাপ। আমি যেন তাকে এত ঠান্ডা জলে ঝাঁপ দেওয়ার পরামর্শ দিয়েছিলাম। আমার মনে হয়েছিল সে আমাকে বলবে যে এত ঠান্ডা জলে ঝাঁপ দেওয়ার চেয়ে ভালো আমি নিজেকে পুলিশের কাছে হস্তান্তর করি, কিন্তু পরের মুহূর্তে সে ঢাকনা তুলে ট্যাঙ্কে ঝাঁপ দেয়। আমি ট্যাঙ্কের ঢাকনা বন্ধ করে সেখান থেকে নিচে চলে গেলাম। ঠিক 2 মিনিট পর আমার ডোরবেল বেজে উঠল। আমি যখন দরজা খুললাম তখন আমার সামনে 2 মহিলা পুলিশ এবং আরও অনেকগুলো পুরুষ এবং বেশ কয়েকজন পুলিশও দাঁড়িয়েছিল, যারা দরজা খোলার সাথে সাথে ভিতরে চলে আসে। তারা আমার বাড়ি তল্লাশি শুরু করে এবং মহিলা পুলিশ অফিসার আমাকে প্রশ্ন করতে শুরু করে, কাউকে দেখেছেন? কাউকে কি আপনার বাড়িতে জায়গা দিয়েছেন? আমি বললাম,
আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। আপনি কি খুঁজছেন? পুলিশ সদস্যরা যখন নিচ থেকে তল্লাশি করে উপরে ছাদে আসে তখন আমি ভীষণ ভয়ে ছিলাম। আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল এই ভয়ে যে তারা যদি খুঁজে বের করে ফেলে সেই মহিলাটি কোথায় ছিল। তবে আমি নিশ্চিত ছিলাম যে তাদের মনোযোগ জলের ট্যাঙ্কের দিকে যাবে না। আমার অনুমান একেবারেই সঠিক ছিল এবং ওটা সঠিক প্রমাণিত হলো। ওরা খালি হাতে নেমে এলো। প্রথমজন বলা শুরু করলো, ম্যাডাম, এই বাড়িতে সে নেই। আমার মনে হয় সে এই এলাকা ছেড়ে চলে গেছে। কথা বলতে বলতে সবাই ঘর থেকে বেরিয়ে গেল। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাদের পারস্পরিক কথোপকথন থেকে জানা যায় যে তারা মুম্বাই জেল থেকে একটি মহিলাকে খুঁজতে এখানে পৌঁছেছেন। পুলিশ চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে আমি উপরে গিয়ে ট্যাঙ্কের ঢাকনা খুলে ওই মহিলাকে বের করলাম। ঠান্ডা জলের কারণে সে কাঁপছিল। আমি যদি আরও 10 মিনিট দেরি করতাম তাহলে হয়তো তাকে মৃত অবস্থায় পেতাম। আমি তাকে নিচে গিয়ে হিটারের কাছে বসিয়ে দিলাম। আমি যখন তাকে আমার জামাকাপড় দিয়েছিলাম তখন তার একটু জ্ঞান ফিরেছিল। যখন সে আমার জামাকাপড় পরে মাদুর পেতে হিটারের কাছে বসলো, আমি ভাবলাম এখন আমি যদি তাকে সাহায্য করেই ফেললাম তবে আমি তার জন্য কিছু খাবার ও পানীয় নিয়ে আসি। আমি তার জন্য চা বানিয়ে খাবার গরম করে তার কাছে নিয়ে এলাম। কেন জানি না তার মুখের দিকে তাকিয়ে মনে হলো না যে সে অপরাধী। কিছুদিন ধরে তার অবস্থার উন্নতি হয়েছিল। আমি তার সাথে কথা বলা শুরু করলাম। প্রথমেই বললাম, আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি একজন অপরাধী, কিন্তু কেন পুলিশ আপনাকে তাড়া করছে এবং বলছে যে একজন অপরাধী মহিলা মুম্বাই জেল থেকে পালিয়ে গেছে? তাহলে আপনি কি সত্যিই একজন অপরাধী? আমার প্রশ্ন শুনে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, তোমার আন্দাজ একদম ঠিক। আমি দুবাই জেলের কয়েদি নয়, বরং সেখানকার জেলার। আমি এটা শুনে বললাম, কি, একজন জেলারের পেছনে পুলিশ কেন? আপনি যদি জেলার হন অপরাধীদের মতন কেন পালিয়ে বেড়াচ্ছেন? তখন সে বলতে লাগলো, এটা অনেক লম্বা কাহিনী, তুমি শুনেই বা কী করবে? আমি বললাম, দেখুন, আমি আপনাকে বাড়িতে জায়গা দিয়েছি, আপনাকে সাহায্য করেছি, এবার আপনাকেও আপনার কাহিনী আমাকে শোনাতে হবে। আর আমি এই সমস্ত আপনাকে এই জন্যই জিজ্ঞেস করছি যে আমিও দুবাই জেলারের জন্য অ্যাপ্লাই করেছি। তাহলে আমি আপনার কাহিনী শুনে বুঝতে পারবো যে সেখানের কি অবস্থা। সে বলতে লাগলো, ঠিক আছে, যদি তোমার এতই জানার ইচ্ছা, ঠিক আছে, তাহলে শোনো। আমার নাম রবিতা, আর আমি একজন ভীষণ ভালো এবং সম্মানীয় বংশের মেয়ে। আমরা 2 বোন এবং 2 ভাই ছিলাম। আমার বাবা দুবাইয়ের থানার হাবিলদার ছিল। আমার বাবা ছোট থেকেই আমাকে সত্যি আর ইমানদার থাকার পাঠ পড়িয়েছিল, আর এটাই বুঝিয়েছিল যে নিজের কাজের প্রতি সবসময় সৎ থাকা উচিত, সে কাজ যতই সাধারণ হোক না কেন, আর সম্মান যতই কম বা বেশি পাওয়া যাক না কেন। কখনো নিজের সততাকে বিক্রি করা উচিত নয়। আমার বাবা একজন সত্যিকারের সম্মানজনক হাবিলদার। নিজের পুরো জীবন সে চাকরি করার সময় কখনো 1 টাকারও ঘুষ নেয়নি। বাবার বন্ধুরা নিজের ঘর পাকা করে নিল আর একটা খুব ভালো জীবন যাপন করতে লাগলো, অথচ আমাদের জীবন কাটছিল দারিদ্রতার জন্য ভীষণ কষ্টে। আমি বাবার ভীষণ প্রিয় মেয়ে ছিলাম, এজন্য প্রায় ঘরের পরিস্থিতি থেকে বিরক্ত হয়ে আমিও তাকে বলতাম যে, বাবা, তুমি তোমার সঙ্গে থাকার লোকদেরই দেখে নাও, তারা কিভাবে এগিয়ে গেছে, তার থেকেও কিছু শিখে নাও। তাদের ঘরে কি সুন্দর সব রকমের সুখ ঐশ্বর্য রয়েছে। ওই লোকগুলোর বাড়িতে প্রত্যেক দিন ভালো ভালো খাবার তৈরি হয়, আর আমাদের এখানে রুক্ষ শুকনো খাবার। আর আমার তো দিওয়ালিতে ভালো ভালো খাবার বানাতেও পারি না। আমাদের তো কিচ্ছু ভালো দেখাও জোটে না। খাবার তো অনেক দূরের কথা। ওদের বাচ্চা কত ভালো স্কুল কলেজে পড়ে, আর আমাদের বাচ্চা সরকারি স্কুলে যায়, যার জন্য পরবর্তীকালে এইরকমই চাকরি পাই আমরা, এই ছোটোখাটো ক্লার্কের চাকরি। বাবা হেসে বলতে লাগলো, সোনামণি, তুমি চিন্তা করো না, তোমার ভাগ্যে অনেক বড় চাকরি আছে। আমি মজা করে বলে দিলাম, বাবা, আমি জেলার হব। বাবা বলল, এর মধ্যে এত অবাক হওয়ার কি আছে? তুমি যদি ভালো নাম্বার পেয়ে পরীক্ষায় পাশ করে যাও
তাহলে তুমি চাকরি পেয়ে যাবে। আর আমি হেসে বললাম, বাবা তুমিও কোনো জামানার লোক, আমার জন্য কোনো সোর্স না থাকলে আর আমার কেউ আমার না হয়ে সিফারিশ না করলে তো আর আমি চাকরি পাবো না। পয়সা দিয়ে চাকরি করার মতো তো আমাদের অবস্থা তো নেই। বাবা রেগে গিয়ে বলল, না, ঘুষ আর না কারোর স্রোত, এই দুটো জিনিসের দিকে জীবনে কখনো ঝুঁকতে নেই। আমার বাবার তো সেই অবস্থা ছিল যে সম্মানের জন্য নিজের আদর্শ, নিজের প্রাণও দিতে পারত। আমার বোন স্কুলে পড়তে লাগলো আর বড় দাদা বাবার সাথে রিটায়ার হওয়ার পর তার জায়গা নিল। আমি নিজের একটা উদ্দেশ্যে বানিয়েছিলাম যে আমি দুবাই জেলের জেলার হব, আর তার জন্য আমি মন প্রাণ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকলাম আর পরীক্ষাও দিলাম। আমি আশা করেছিলাম যে আমার উদ্দেশ্য ভালো এবং আমার অনুরোধও শোনা হবে, এবং তাই ঘটেছে। আমি দুবাই জেলের হিসাবে নির্বাচিত হয়েছি। সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। আমার সব স্বপ্ন পূরণ হয়েছিল। আমি খুব খুশি ছিলাম, যেন জীবনের সবচেয়ে সুন্দর সুখ পেয়ে গেছি। আমার স্বপ্ন সত্যি হয়েছিল। এ সময় বাবা শুধু বললেন, জেলে তোমাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, শুধু সততার সাথে তোমার দায়িত্ব পালনের প্রতি যত্ন নিও। আমি আমার দায়িত্ব নিলাম। দুবাই জেল ছিল একটি বড় জেল। সেখানে অনেক নারী বন্দী ছিল। প্রথম দিনে আমি খুব ভালো বোধ করছিলাম, যেন আমার একটা ক্ষমতা ছিল। আমি যখনই সেখানে সালাম দিতাম তখনই গর্বে আমার বুক ফুলে যেত। গল্প বলার পর রবিতা চুপ হয়ে গেল। তার থেমে যাওয়া আমাকে অস্থির করে তুলেছিল। আমি তার গল্পে এতটাই মগ্ন ছিলাম যে আমার মনে হয়েছিল যেন সব কিছু আমার সামনে ঘটছে। আমি অস্বস্তিতে বললাম, রবিতা এরপর কি হলো, আমাকে আরও বলুন। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলা শুরু করলো, তারপর আমি স্বস্তি অনুভব করলাম। যেখানে নারীদেরকে তাদের নিপীড়ন অনুযায়ী বন্দি করা হয়, প্রতিদিন ভোর 6টায় কারাগারের দরজা খুলে দেওয়া হয়। এরপর মহিলারা সকালে নাস্তা করে তারপর তাদের দিয়ে কাজ করানো হয়। কিছু মহিলা কলের গম পিষতেন, কেউ সেলাই করতেন এবং অল্প বয়সী মেয়েদের শিক্ষা দেওয়া হতো, যাতে তারা সেখান থেকে চলে যাওয়ার পরে কিছু করতে পারে। যখন সূর্য অস্ত যায় এবং যখন রাত আসে তখন তাদের খাবার দেওয়া হতো এবং তাদের জেলে পাঠানো হতো। প্রথম দিনগুলোতে এখানে কার কার দল তৈরি হয়েছিল সে সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিল না। তবে ধীরে ধীরে আমি জানতে পারি কোন মহিলা কার সাথে এবং কেন বন্ধুত্ব করেছিলেন, যেমনটি সিনেমায় দেখানো হয়। একটা জেলে তার থেকেও বেশি খতরনাক হয়। সেই মহিলা যে কিনা কোনো ভয়ঙ্কর কারণে ধরা পড়েছিল, তাদেরকে আলাদা আলাদা জেলে রাখা হতো। নিজের কাজে আমি ভীষণ আগ্রহ বোধ করতে লাগলাম। মনে হতো যেন এই সমস্ত লোকেদের তো আগে থেকেই কাজ করার অভ্যাস আছে, কিন্তু আমি তো রোজ বাবার থেকে আদর্শের পাঠ পড়ে আসতাম। এজন্য না শুধু মাত্র নিজের কাজ করতাম, তার সাথে সাথে সেই সমস্ত লোকেদেরও খুব দৌড় করাতাম। আমি আমার নরম মনের কারণে মহিলাদের মধ্যে নাম করে ফেললাম, যার জন্য সেখানকার মহিলারা আমাকে অনেক পছন্দ করত আর আমার থেকে ভীষণ খুশিও থাকতে লাগলো। আর তারা এও বলেছিল, আমার আগে যে জেলার ছিল সে কাজকর্ম কিছুই করতো না। তিনি প্রতিদিন ঝাড় দিতে থাকতেন, বিনা কারণে যাকে খুশি মারতেন। আমি সকল পুলিশ কর্মীদের বলেছিলাম যে কেউ কোনো মহিলার গায়ে হাত তুলবে না। কেউ এটা করলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। একদিন আমি যখন রাউন্ডে গেলাম তখন একজন মহিলা কাঁদতে কাঁদতে আমাকে বললেন যে মহিলা কনস্টেবল আজ আমাকে কোনো কারণ ছাড়াই চড় মেরেছে। কে তাকে তার ক্ষমতার অন্যায় সুবিধা নিতে শিখিয়েছে। শুনে আমার খুব রাগ হয়েছিল। আমি তাকে 1 সপ্তাহের জন্য বসিয়ে দিয়েছিলাম। আমার কারণে জেলের পরিবেশ ভালো হতে থাকে। আমি নারীদের আলাদা আলাদা করে রোজগারের পথ দেখানো শুরু করি। সেখানকার লোকেরা আমার দায়িত্বে খুব খুশি হয়েছিল এবং প্রথম বছরেই আমার ভালো কাজের জন্য আমাকে একটি পদক দেওয়া হয়েছিল। সেখানে আমার কাজ প্রশংসিত হয়েছিল। এই সময়ে মনীষ নামে একজন অফিসারের সাথে আমার পরিচয় হয়, যাকে আমার পরিবারের সদস্যরা আমার জন্য বেছে নিয়েছিল এবং আমি তাকে বিয়ে করি।
আমার বড় একদম সেরকম খেয়ালের মানুষ ছিল, যেমন আমার বাবা ছিল।